নমস্কার। ইছাপুর আলিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের হার্দিক অভিনন্দন এবং শৈল্পিক অভিনন্দন। আমরা শুরু করছি আমাদের আলোচনা সভা অতিমারি ও শিশু মনের সংকট। যে প্রশ্নগুলো আমরা গত 12 তারিখ পর্যন্ত সংগ্রহ করেছিলাম, সেই প্রশ্ন থেকে আমরা যারা এসছেন আমাদের মনোবিদ মহিতরণ নদী এবং অনুপ্রেরক দেবাশিস মজুমদার, তাদের সঙ্গে আমরা বলা যায় যে একটা ডায়ালগের মধ্যে দিয়ে আমরা এই আলোচনাটা করব। আর সঞ্চালকের ভূমিকায় থাকছেন দীপক মিত্র। আমি প্রথমে আমাদের অতিথিদের আমরা বরণ করে নেব। প্রথমে মোহিত রণদী, তাকে বলবো আমাদের স্মারক দিয়ে সম্মানিত করবেন সম্পাদক সঙ্গীতা চৌধুরী। এই স্মারকটি আমাদের দলের সুমিত মুখার্জি তৈরি করেছে নিজের হাতে। এরপরে অনুপ্রেরক দেবাশিস মজুমদারকে বলবো। এবং সঞ্চালক দীপক মিত্র, তাকে বলবো আমাদের আসনে ব্যাস। আমার কাজ শেষ, আমরা আলোচনা পর্বটিকে বলবো। দীপককে দায়িত্ব দিচ্ছি। দীপক মিত্র সঞ্চালনা শুরু করবেন এবং আমাদের আলোচনা সহ শুরু হবে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। জগৎ না দেখার অদ্ভুত এক খেলা সারা বিশ্ব জুড়ে। কিন্তু আমাদের ভয় কাহারে? আমরা নাটক করি, থিয়েটার করি। কোনো মারি মরক আমাদের আটকাতে পারবে না, কারণ মানুষ নিয়ে, মানুষের মধ্যে প্রত্যেক দিন তাদের দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, আনন্দ নিয়ে আমাদের কাজ। মনের সেই খোঁজ রাখা। ইছাপুর আলিয়া এই গত 6.5 মাস আমরা কিন্তু মানুষের সামনে সেভাবে আসতে পারিনি। পরিস্থিতি বাধ্য করেছে আমাদের। আজকেও আমরা উপস্থিত হয়েছি ঠিকই, কিন্তু আপনারা বুঝতেই পারছেন একেবারে সরাসরি নয়, মাঝখানে কিন্তু একটা পর্দা, ওই কাচের যে পর্দা, তার এপারে আমরা আছি। আপনারা যারা শ্রোতা, যারা দেখছেন, তারা ওপারে। কেমন আছি আমরা এই সময়ে? কেমন আছে আমাদের ছোটরা, যারা আগামী দিনের পৃথিবীর ভার নেবে? এইসব নিয়েই আজকের আমাদের কথা, গল্প, সংলাপ চলবে। ইছাপুর আলিয়ার কয়েকটি বিভাগ আছে, যেমন শিশুদের একটা বিভাগ, শিশু কিশোর, তারপর যুবকদের একটি বিভাগ, তারপর সর্বসাধারণ। কারণ শিশুরাই জাতির ভবিষ্যৎ আমরা বলে থাকি। তাই যদি হয় তাহলে শিশুদের নিয়ে কাজ করাটাই সবার আগে দরকার। পৃথিবীতে শিশুরা বড় অবহেলিত। সেখান থেকে এই নাটকের মানুষেরা এবং আরো কিছু অনুভব সম্পন্ন মানুষ, তারা বুঝেছেন, অনুভব করেছেন শিশুদের কথা শোনা প্রয়োজন। এই অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি গত 6.5 মাস। কতদিন চলবো আমরা জানি না। শিশুরা এই ঘরটায় প্রত্যেক রবিবারে মিলিত হতো। তাদের হাসি, দুঃখ, কান্না, হতাশা, বেদনা, তার আদান প্রদান ঘটতো, খেলা হতো, মনের আদান প্রদান ঘটতো। সেগুলো একদম বন্ধ। কেমন আছে তারা বাড়িতে, কেমন
আচরণ করছে অভিভাবকদের সাথে, সেই নিয়ে আজকে আমাদের কথা, সংলাপ, গল্প। আমাদের কাছের দুই বন্ধু মোহিত রণদীপ এবং দেবাশিস মজুমদার, এরা চেষ্টা করবেন সেই শিশু মনের যা যা অসুবিধা হচ্ছে এই সময় এসে দাঁড়িয়ে, তারা কি ভাবছে, কি করছে, সেগুলো একটু খোঁজ করার। আমি একটু শুধু তাদের এই গল্পের মাঝখানে কখনো ব্যাঘাত ঘটাবো, কখনো হয়তো একটু সূত্র ধরিয়ে দেব, এই আর কি। আমরা শুরু করব, শুরু করি আমরা। এবং যে কথাটা বলা দরকার, ইছাপুর আলয় একটা বিশাল পরিবার। এই পরিবারের যিনি কর্তা, যিনি কর্ণধার শুভেন্দু মজুমদার, এবং এই পরিবারের যিনি আরেকজন চালক বলা যায়, সঙ্গীতা চৌধুরী, এবং আরো আমাদের যুবক যুবতী বয়স্ক মানুষেরা, এইসব নিয়ে এই পরিবার, তারা সবাই এখানে তো বিধি মেনে, যেহেতু বলা হয়েছে এই পরিস্থিতিতে আমাদের বিধি মানতে হবে, সে কারণে বিধি মেনেই আমাদের এই আলোচনা করতে হবে, সেই বিধি মেনেই আমরা আলোচনা করছি। আমরা বিভিন্ন রকম কতগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা আমাদের আগে আমরা চেষ্টা করব, অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই পরিস্থিতিতে, এই যে আমরা প্রায় একটা বন্দি দশার মধ্যে বাস করছি, এই পরিস্থিতিতে আমরা কেমন আছি, আমাদের ছোটরা কেমন আছে, ছোট বন্ধুরা কিভাবে দিন কাটাচ্ছে, কি ভাবছে, সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। তারপরে আরো কিছু সাধারণ প্রশ্ন এসেছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে যেমন আমাদের ছোট্ট বন্ধু ক্লাস 2-এ পড়ে মেঘরাজের বিষয়টা হচ্ছে, মেঘরাজের একটা সমস্যা, ও খুব ভয় পায়। রাতের বেলা তো পাই, দিনের বেলাতেও ঘরে একা একা থাকতে পারে না। পাশের ঘরে আমি আছি, আমার গলা শুনতে পাচ্ছে, সবাই যাতায়াত করছে সামনে দিয়ে, তবুও ও ভয় পাচ্ছে, একা থাকবে না, অন্যের উপর খুব নির্ভর করছে। বলছি, মেঘরাজ খুব কল্পনা করে, কল্পনায় স্কুলের বন্ধুদের নিয়ে ফুটবল টিম বানিয়ে খেলে, ভূত সাজে, বন্ধুদেরও সাজিয়ে দেয়। ওর জন্মদিনে কে কে আসবে, কি কি রান্না হবে, সেটা এখন থেকেই ঠিক করে ফেলছে ও। কোন বন্ধুকে কি বলবে, সেই বন্ধু আবার কি বলতে পারে, এই ডায়লগ একা একা সে বলে যাচ্ছে। তার অভিভাবকের প্রশ্ন, এটা কি কোনো সমস্যা, সেটা বুঝতে পারছে না। আর সব থেকে বড় যেটা, ও একদম খেলা করতে চাইছে না, বসে বসে গল্প বলবে, গল্পের মাধ্যমে এইগুলো করছে। বই পড়া, পাজল গেম খেলা, এসব করবে, দৌড়ানো বা ছোটাছুটি করতে চায় না, যা করবে একটা জায়গায় বসে করতে চাইছে, এই কল্পনার মধ্যেও থাকছে। একটু আগে আমরা মোহিত রণদীপের দেখি কি ভাবছেন এটা নিয়ে, তারপরে দেবাশিসের কথাও আমরা এই সূত্রেই শুনে ফেলবো। মোহিত, একটু নামিয়ে বলি। হ্যাঁ, প্রথমেই আলেয়াকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। একটাই শুধু সংশোধন, সেটা হচ্ছে আমি মনোবিদ নই, আমি মূলত মনোসমাজকর্মী। আর দীপকদা যে সমস্যাটির কথা লিখেছেন মেঘরাজ সম্পর্কে এটুকুই বলার যে ও ছোট থেকে বড় হয়েছে যখন, মানে আমরা যখন মানে একদম গর্ভাবস্থায় থাকি শিশু, তখন সে কিন্তু অন্ধকারে থাকে। তার যে প্রথম যে কান্না, সেই কান্না কিন্তু আলোতে এসে, আলোকে ভয় পেয়ে, কারণ সে অন্ধকারের সঙ্গে অভ্যস্ত। কিন্তু আলোতে যখন সে আসে, এ কোথায় এলাম রে বাবা বলে তার কান্নাটা শুরু হয়। কিন্তু পরে আবার সে অন্ধকারকে ভয় পেতে শুরু করে, আমাদের বড়দের অবদান সেটা। আমরা অন্ধকারকে দেখি, আমরা ভয় দেখাই, ওখানে জুজু আছে। মেঘরাজ ভূতের গল্প শোনে, ভূতের গল্প ভালোবাসে, তাই তো? আসলে আমাদের ভেতরে কোথাও ভয় পাওয়াটা ভালো লাগারও বিষয়। আমরা ভূতের সিনেমা দেখি, ভূতের গল্প পড়ি, এই সময়টাতে জুড়ে আমরা অনেকেই প্রবল ভয় পেয়েছি শুধু টেলিভিশন চ্যানেলের সামনে বসে, তাই তো? ঠিক
এবং ভয়েরও যে একটা টিআরপি আছে সেটা কিন্তু টেলিভিশন চ্যানেল জানে, সেই জন্য সে হরর মুভি দেখায়, সেই জন্য সে এমন সিরিয়াল দেখায় যেখানে ভয়ের আবহ তৈরি করা হয় এবং সমস্ত ভয়ের আবহের জন্য লাগে অন্ধকার, তাই না? তো মেঘরাজের মনে যে ভয়, সেই ভয়টা কিন্তু আমাদের বড়দের তৈরি করে দেওয়া ভয়, এবং সেই ভয় নিয়ে সে আছে। তার পাশাপাশি সে ক্রিয়েটিভ পার্সন, সে নিজের মতো করে ভাবতে পারে, অভিনয় করতে পারে। তার এই জায়গাটাতে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে যে এই যে ভয় কেমন করে তৈরি হয়, মানে আমাদের তো ভূত এবং ভগবান দুটোই ছোট থেকে ইনজেক্ট করা হয়। তো এই দুটো সম্পর্কে যদি ছোট থেকে যদি উল্টো সচেতনতা যদি তৈরি করা যায় যে ভূত বলে আসলে কিছু নেই, হ্যাঁ, ভূত আমাদের তৈরি করা, ভগবানও তাই। তো এই 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 যে বিজ্ঞান মনস্কতা, এই যে যুক্তি মনস্কতা যদি ছোট থেকে একটু একটু করে যদি তার বয়সের অনুযায়ী করে যদি তার মধ্যে যদি যায়, তাহলে এই ভয় সে কাটিয়ে উঠতে পারবে আগামী দিনে। আর তার সঙ্গে যেটা দরকার যে যে জিনিসটাকে ভয় পাচ্ছে সেই জিনিসটা যে ভয়ের কিছু নেই, হ্যাঁ, সেইটা তার মনে ধাপে ধাপে একটু একটু করে তাকে নিয়ে গিয়ে বলা যেতে পারে যে সেন্সিটাইজ করা, মানে তার যে ভয়টাকে ধীরে ধীরে কাটিয়ে দেওয়া, এই প্রসেসটা চালাতে হবে। আর উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় এগুলো অনেক শিশুর মধ্যেই থাকে এই বয়সে। সেইগুলো কাটানোর সহজতম পথ হচ্ছে একদম যুক্তিমনস্ক মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া, আর একটু ব্রিদিং এক্সারসাইজ করা, খুব সাধারণ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মানে কোনো আসনে বসতে হবে না, সাধারণ টুলে বা চেয়ারে বসে সোজা হয়ে ধীরে ধীরে যদি শ্বাস নেওয়া যায় দুটো নাক দিয়ে এবং মুখ দিয়ে যদি ছাড়া যায়, তাহলেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা কিছুটা কমে। দেবাশিস এই বিষয়ে একটু আলোকপাত। হ্যাঁ দীপকবাবু, আপনি এত সুন্দরভাবে প্রশ্নটা বলছিলেন, তারপর মোহিতবাবু এত সুন্দর ব্যাখ্যা করলেন, যেমন আমি পুরোটাই শুনেছি ওর যা বক্তব্য বা ওর প্রশ্নের যে বক্তব্য। আমার ওর এই প্রশ্নটায় তিনখানা লেয়ার আমার চোখের সামনে এসছে। একটা লেয়ার হচ্ছে ওর মধ্যে একটা ভয় কাজ করছে, আরেকটা লেয়ার হচ্ছে ও খুব ক্রিয়েটিভ এবং কল্পনাপ্রবণ, আর থার্ড লেয়ার হচ্ছে ও খেলতে চাইছে না বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি ওর একটা ডিনায়াল আছে, ওর একটা সহজাত ডিনায়াল আছে, ওর একটা না আছে আমি খেলবো না। তো একটা একটা করে আসি, যেখানে প্রথমে পজিটিভ দিয়ে শুরু করা উচিত, আমি ইতিবাচক দিকটা দিয়ে শুরু করছি। ও যেটা এখানে হাইলাইট করা হয়েছে, ওর একটা মানে খুব কল্পনাপ্রবণ মন আছে। আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কল্পনা কম বেশি থাকে, ওর মধ্যে নয় একটু বেশি আছে, আর এটাই কিন্তু ক্রিয়েটিভ মানুষের পরিচয়। পরবর্তীকালে এটাই ওর সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট হতে পারে ওর জীবনে, বিকজ হি ইজ টু মাচ ক্রিয়েটিভ। ও খুব ক্রিয়েটিভলি ভাবে, ক্রিয়েটিভলি একটা ক্রিয়েটিভ জগতে থাকে। আমার মনে হয় না এটা ওর জন্য কোনো সমস্যা, এটা কম বেশি যে কোনো বাচ্চার থাকে। ক্রিয়েটিভিটি পরবর্তীকালে ওকে ওর জীবনে এক্সট্রা এজ দিতে পারে, যেটা অন্য অনেক বাচ্চা এতটা ক্রিয়েটিভ নয়। কাজেই এখান থেকে আমার মনে হয় না চিন্তাভাবনার কিছু আছে। আস্তে আস্তে ও যত বড় হবে, এটা ইম্পোজড হয় না, আস্তে আস্তে ও যত বড় হবে এটা আস্তে আস্তে কন্ট্রোলড হয়ে যাবে। ও তখন বুঝতে পারবে যে আমার কল্পনাটাকে কতদূর নিয়ে যাওয়া উচিত আর কতদূর নেব না, এটা ওর মধ্যে ওর নিজস্বতার সঙ্গে সঙ্গেই আসবে। আর দুটো ব্যাপার আমি লক্ষ্য করলাম যেটা নেগেটিভ, যেটা যেমন উনি বলছিলেন ফিয়ার। দেখুন, আমরা ভয় পাই, এটা কিন্তু আমাদের স্বাভাবিক মানুষ হওয়ার লক্ষণ। সুস্থ স্বাভাবিক মানুষ ভয় পায়, কারণ এই যে ভয়টা তৈরি করে দেওয়া হচ্ছে, উনি বললেন এই যে ফিয়ার, এই ফিয়ার শব্দটাকে যদি আমি ভাঙি, কিছুদিন আগে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমি, এটাকে বলা হয় ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। আমি আমার ছোটবেলার একটা ওরই বয়সের একটা ঘটনা আমি মনে করে আপনাকে বলতে পারি। আমাদের বাড়িতে না একটা তুলসী গাছ ছিল, ঠিক আছে, এবং সন্ধেবেলার পর থেকে আমার কেন যেন মনে হতো তুলসী গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। আমি ভীষণ ভয় পেতাম, আমি তাকাতাম না, ওখান দিয়ে গেলেই আমি চোখ বন্ধ করে ওখান দিয়ে যেতাম। তো আমার বড় জেঠু, যিনি এখন পৃথিবীতে নেই, একদিন এই বিষয়টা লক্ষ্য করেন। তিনি কি বললেন, আয় তো দেখি কি আছে ওর মধ্যে। আমি পেছনে একটা ভূত দাঁড়িয়েছে, একটা ভূত দাঁড়িয়ে থাকে। কারণ আমি একটা ভূতের গল্প তার আগেই পড়েছিলাম, কেউ আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল, ভূতের গল্প পড়েছিলাম। তারপর একদিন ওখানের পেছনে একটা কলা গাছ ছিল, সেটা নড়ে উঠেছিল, আমার মনে হয়েছে ওখানে কেউ আছে। বড় জেঠু কি করলেন, কাজের কাজটা উনি করলেন, উনি আমাকে হাত ধরে নিয়ে গিয়ে, ওটা একটা কলা গাছ, ওটা কিছু নয়। দেখুন, আমরা মানুষরা কিন্তু অন্ধকারকে ভয় পাই না,
ভয়টা কিন্তু অন্ধকারকে নয়, ভয়টা আমাদের একটা কল্পনাকে যে অন্ধকারের মধ্যে কি আছে। আমরা কি উচ্চতাকে ভয় পাই? উচ্চতাকে কিন্তু ভয় পাই না, যদি পড়ে যাই তাহলে আমার কি হবে। আমরা কাজ করতে ভয় পাই না, যদি ব্যর্থ হই আমার কি হবে। তাই এটা না একটা মানে কি বলবো, এটাও একটা ইমাজিনেশন। কাজে আমার জেঠু যখন আমায় নিয়ে গেলেন, দেখালেন, তারপরের দিন থেকেও আমার ভয় একদিনে কমে যায়নি। কারণ জীবনে যা একবারে আসে, সহজে আসে, তা বেশি দিন টেকে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর যা টেকে তা সহজে আসে না। আমার আস্তে আস্তে কেটেছিল, কিন্তু পরবর্তীকালে আমি যখন ওই জায়গাটা দিয়ে সন্ধ্যেবেলা যেতাম, আমার মনে আছে আমি অ্যাটলিস্ট একবার তাকাতাম তার দিকে। কাজেই ওকে বোঝাতে হবে ভয়ের কারণটা কি, ওর গার্জিয়ানকে বুঝতে হবে, এবং গার্জিয়ানের রোল ওর থেকে অনেক বেশি। ওকে যে জায়গাটায় ও ভয় পায়, যেই জন্য ভয় পায়, সেটাকে পয়েন্ট আউট করে বেরিয়ে এনে ওর গার্জিয়ান যদি বার করতে না পারে, পৃথিবীর কেউ বার করতে পারবে না। বার করে এনে ওকে লজিক্যাল থিঙ্কিং দ্বারা, মানে ওকে দেখিয়ে, ওকে বুঝিয়ে যে সত্যিই কিছু নেই, আমি ভাবছি, এটা আমার একটা কল্পনা, সেই কল্পনা দিয়ে কল্পনাকে মারতে হবে। আমার মনে হয় এটাই জরুরি। ওর গার্জিয়ানকে আরও বেশি ইনভলভ হতে হবে ওর প্রতি, ওকে বুঝতে হবে আরও বেশি। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কথাটা আপনি বললেন, হ্যাঁ এটা একটা সত্যি সমস্যার বিষয়। আসলে বিজ্ঞান তো আমাদের বেগ দিয়েছে, আবেগটা কেড়ে নিয়েছে। তো সমস্যা এখানে আমার মনে হয় এটা ওকে একটু সময় করে, ওর সময় বার করে ওর গার্জিয়ানকে একটু লক্ষ্য রাখতে হবে। ও যাতে মাঠে গিয়ে বা নিজেদের ছাদে উঠেও বা কোথাও গিয়ে, একটা বন্ধুর সঙ্গে হলেও না হলেও হয়, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ও যদি যোগদান করে না, এটা কিন্তু ওর কগনিটিভ ডেভেলপমেন্টেও আস্তে আস্তে ওকে হেল্প করবে। এই দিকটা প্রকৃত চ্যালেঞ্জিং, এই দিকটা ওকে লক্ষ্য রাখতে হবে ওর গার্জিয়ানকে। আসলে ওই ভয়টা সত্যি যে বললো যে মানে চাপানো ভয়, ফলস এভিডেন্স, ওটা আসলে ওটা করে দেওয়া হয় ইচ্ছে করেই। সারা জীবন তুমি এই ভয়টাকে নিয়ে যাও, বড় হয়েও কি ভয় কাটে? আমরা তো অনেক অনেক দূরে গিয়ে গেছি বয়সের জায়গা থেকে, এখনো তো কত কেউ আমাদের ভয়, ওই ভয় দেখেই সব যে একটা ক্রিম মাখতে হবে, তবে সাদা হবে মানে তুমি কালো, এটাও তোমার ভয়। তোমার ভয় তুমি কালো, তুমি ফর্সা হও, তুমি এটা যদি না করো তোমার সুন্দর দেখতে লাগবে না। আসলে ভয় দেখানো হয়, ভয় দেখেই বাজার তৈরি করা হয়। অতএব সেটা যদি আমরা যারা একটু সচেতন মানুষ, তারা যদি সেই বিষয়টাকে একটু অনুভব করি, তাহলে মনে হয় মেঘরাজের এই বিষয়টা, মেঘরাজ আমাদের বন্ধু, আমাদের এখানকারই, অতএব আমরাও চেষ্টা করব তার, আমরাও অভিভাবক কোথাও একটা, আর মেঘরাজের অভিভাবকের সাথে তারা শুনবেনি, এটা আবার আলাদা করে কথাও বলা যাবে। আমাদেরই আরেক বন্ধু গৌরব, ও গৌরব 6-এ পড়ে। ও এই সময়ের যেহেতু আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই সময় শিশু মনের সংকট এবং সেখান থেকে উত্তরণটা কি করে হতে পারে, সেই কথা নিয়ে আমাদের দুজন বিশেষজ্ঞ আলোচক তারা বলছেন। অনলাইনে স্কুলের পড়া হয়, কিন্তু স্কুলে খেলা তো সম্ভব হয় না, কি করে সেটা আবার সম্ভব? শিক্ষকরা যখন ক্লাসে পড়ান তখন পড়ায় মন বসে, কিন্তু অনলাইনে মন বসাতে পারছি না, আমি কি করব? প্রথমত ঠিকই, মানে একটা ভার্চুয়াল জিনিসে যতটা আমরা আনন্দ পাই, আর যেটা সামনে বসে এক্সপিরিয়েন্স করছি বা সামনে থেকে যেটা দেখছি, দুটোর মধ্যে তফাৎ থাকে। ক্লাসরুমের সাবস্টিটিউট বা বিকল্প কখনোই অনলাইন নয়, এটা এক নম্বর। তো তার যে মন দিতে না পারা, তার যথেষ্ট কারণ আছে। কারণ শিক্ষক ক্লাসের মধ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী মন দিতে যদি না পারে, তাহলে তাকে মনোযোগী করে তোলার জন্য এফোর্ট দিতে পারেন। কিন্তু ভার্চুয়াল মাস্টারমশাই বা দিদিমণি সেই শিক্ষক সেই ছাত্র বা ছাত্রীকে দেখতে পাচ্ছেন না যে সে মনোযোগী, আদৌ তা মনোযোগী নয়, সে পড়ছে না অন্য কোথাও ঘুরছে তার মন, সেটা দেখার উপায় নেই। কারণ এই ক্ষেত্রে আই টু আই কন্ট্যাক্ট খুব ইম্পর্টেন্ট। যিনি বলছেন এবং যে শুনছে, এই দুজনের মধ্যে যদি আই কন্ট্যাক্ট না থাকে, তাহলে বুঝতে হবে যে মনঃসংযোগ কোথাও একটা নেই, কোথাও একটা সমস্যা রয়েছে। এইটা মাস্টারমশাই দিদিমণিরা যারা অভিজ্ঞ, তারা বুঝতে পারেন যে কে আমার সঙ্গে আই কন্ট্যাক্ট করছে, কে করছে না, এবং সেখান থেকেই তারা অমনোযোগী ছাত্র বা ছাত্রীকে চিনতে পারবে। এটা এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে খেলা। এখন এই সময়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে দীর্ঘদিন, আর শিশুদেরকে বিশেষ করে, বড়দের তাও বিভিন্ন কারণে বেরোতে হচ্ছে, বাজার করা থেকে শুরু করে নানান কারণে, কিন্তু
ছোটদের বেরোনোর সুযোগ তেমন করে নেই, কারণ স্কুল বন্ধ, খেলার মাঠ বন্ধ, সাঁতার কাটার জায়গা বন্ধ, সর্বত্রই বন্ধ বন্ধ বন্ধ। এমন পরিস্থিতিতে যেটা দরকার সেটা হচ্ছে যে ছোটরাই কিন্তু পারে ইনোভেশন তৈরি করতে, নানান রকম খেলা তৈরি করতে। আমার বাড়িতে 4টে বাচ্চা, এবং ওই 4জনকে আমি দেখলাম অবিশ্বাস্য রকমের নতুন নতুন খেলা তৈরি করতে। এবং মানে ওদের যে কল্পনার যে ক্ষমতা, এবং খেলা কি নিয়ে হয় না, সব কিছু নিয়ে হতে পারে, এভরিথিং। এবং সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নানান ধরনের। তো আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে ওই 2-4টে বাচ্চাকে একসঙ্গে জড়ো করা। এটা একটা বড় গ্যাপ আমাদের সমাজে এখন। সাধারণত বেশিরভাগ পরিবারে 1টি বা 2টি ছোট ছোট ছেলে মেয়ে। ঘটনাচক্রে আমি এখন যেখানে রয়েছি সেখানে একসঙ্গে বহু শিশু রয়েছে, তো তারপরে তাদেরকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছি। আমরা যেটা ভাবতে পারি, আমাদের বড়দেরকেও কিছুটা তাদের সঙ্গী হতে হবে, তাদের জন্য সময় দিতে হবে, তাদের খেলার সঙ্গী হতে হবে, এবং নতুন নতুন খেলা আবিষ্কারের কথা ভাবতে হবে। আমরা বড়রা যদি খানিকটা সময়ও যদি বার করতে পারি নিজেদের নানান ব্যস্ততার মধ্যে থেকে, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন, এবং সেই সময়টা যদি ওকে বা ওদেরকে দিতে পারি, এবং সেখানে যদি নানান রকম খেলাকে যদি আমরাও ইন্ট্রোডিউস করি, আমরা একটু দেখার চেষ্টা করি না। এখন গুগলে গেলে পরেও প্রচুর খেলার, নানান ধরনের খেলার অনেক পাওয়া যেতে পারে, উপাদান পাওয়া যেতে পারে, বা ধারণা পাওয়া যেতে পারে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। বা ছোটবেলায় খেলা, বহু খেলা আমরা ভুলেই গেছি। আমরা বাঘবন্দি খেলা ভুলে গেছি, তাই না? আমরা লুকোচুরি খেলা ভুলে গেছি। লুকোচুরি খেলা এখনো হয় না। আমরা আমার বাড়ির শিশুটির সঙ্গে তো লুকোচুরি খেলতে পারি না? সেটাও তো তারা এনজয় করতে পারে। তো খেলা আমরা আমাদের ভাবতে হবে যে কি কি খেলা আমরা তৈরি করতে পারি, ভাবতে পারি, এবং তাদেরকে জড়িয়ে নিয়ে সেই সময়টার জন্য যাতে সে অপেক্ষায় থাকে যে কালকে বাবা বা কাকা বা জেঠু এই সময়টা আমার সঙ্গে খেলবে। সেই খেলার সময়ের জন্য যেন সে অপেক্ষা করে থাকে। আসলে থিয়েটারের কাজ, বা থিয়েটার আমরা যেসব কাজ করছি, ছোটদের নিয়ে কাজ করছি, সেখানে খেলতে খেলতে থিয়েটার, শিখতে শিখতে থিয়েটার, থিয়েটারের মাধ্যমে পড়াশোনার এগোনো। অত খেলাটা আমার থিয়েটার কিন্তু শেখায় ওই যে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে রয়েছে, কাছে আসতে দিচ্ছে না কিছুতেই। তার ফলে একটা সমস্যা তো তৈরি হচ্ছেই। তার সাথে যেটা থিয়েটারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, উপাদান, আই কন্ট্যাক্ট, চোখে তাকানো। আমরা অভিনেতা হিসেবে যারা আছি, যারা জানে যে চোখে তাকাতে হয়, আসলে আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু ওই তাকানোটা দরকার। আমরা কিন্তু বিশ্বাস না করলে তাকাতে পারি না। যাকে বিশ্বাস করি না তার চোখে তাকাই না, আমরা দেখি কিন্তু তাকাই না। আমরা নিশ্চয়ই দেবাশিস এই বিষয়ে অনেক কাজ করেন, যে এই দেখা। তারপর কল্পনার কথা বললেন, এই মাত্র বললেন যে কল্পনার জগৎ, একটু আগে দেবাশিসও বলেছেন। অতএব এই যে গৌরবের যে কথা বলছে, এই কথার সূত্র ধরে আমরা একটু দেবাশিসের কাছে একটু জানি যে দেবাশিস কি ভাবছেন এই বিষয়টা নিয়ে। দেখুন, মোহিতবাবু একটু আগে একটা উত্তর দিয়েছেন, তার সঙ্গে আমি খুব একমত। স্যার কালাম, মানে আব্দুল কালাম একটা কথা বলেন, আমার খুব ফেভারিট একটা, মানে জীবন বদলে দেওয়া একটা খুব বার্তা আর কি, যে উইদাউট ইউর ইনভলভমেন্ট ইউ কান্ট ফেল, উইথ ইউর ইনভলভমেন্ট ইউ কান্ট ফেল, আর উইদাউট ইউর ইনভলভমেন্ট ইউ কান্ট সাকসিড। ইনভলভমেন্টটা খুব জরুরি, আর সেই ইনভলভমেন্টটা গার্জিয়ানদের আরও বেশি হতে হবে এই সময়। দেখুন, আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল যদি কারোর থাকে আমার বাচ্চার জীবনে, সেটা হচ্ছে আমার গার্জিয়ানের। গার্জিয়ানটাকে আরও বেশি ইনভলভ হতে হবে। সে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত, তার ওয়ার্ল্ডে ব্যস্ত, তার জগতে ব্যস্ত, কারণ তার জগতেও 10টা সমস্যা আছে। তার বিজনেস আছে, বা সে কোনো একটা অফিসে চাকরি করছে, তার সমস্যা আছে। এই বিষয়গুলোই জর্জরিত। কিন্তু জর্জরিত থেকে যদি আপনি আপনার চাইল্ডকে ওভারলুক করে যান, তারও সমস্যা বাড়ছে, আর তার সমস্যা বাড়লে আপনার সমস্যাও বাড়বে। এই জায়গাটা রিয়েলাইজ করতে হবে। এইটুকুনি চিন্তাভাবনাই অনেকটা বদলে দিতে পারে, যে আজকে আমার বাচ্চাটা যদি সুখে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, তাহলে আমি আমার যে কোনো কাজ ভালো করে করতে পারবো। আর তাকে ভালো রাখতে গেলে তার সঙ্গে আমার সময় কাটাতে হবে। আমি যদি তার সবচেয়ে ভালো বন্ধু না হতে পারি আজকের দিনে, সে কিন্তু বন্ধুত্বহীনতায় ভুগবে। কাজেই এইটা একটা জিনিস বুঝতে হবে। আরেকটা দ্বিতীয় কথা আমি বলতে চাই,
যে ভালো থাকতে গেলে জীবনে সমস্যা থাকবে। যারা ভালো থাকে, যারা সুখী মানুষ, যারা সফল মানুষ, তাদের জীবনে যে সমস্যা নেই তা নয়, কিন্তু তারা সমস্যা থাকা সত্ত্বেও সুখী। আজকে সবার একটা সমস্যা এই পরিস্থিতি। এই সমস্যা থেকেও কিন্তু আমরা কিছু ভালো দিক বার করে আনতে পারি। যেমন উনি বলছিলেন যে খেলাগুলো হারিয়ে গেছে, চোর পুলিশ খেলা কতদিন খেলি না, ওই বাবু হতাম 1000 পেতাম, ও যে কি আনন্দের জিনিস। তো এই জায়গাগুলো তৈরি করুক না গার্জিয়ানরা, একটু সময় দিয়ে আর একটু ইনভলভ হোক না, এমন কিছু খেলা বার করে আনুক। গুগলের বলছিলেন অনেক খেলা পাওয়া যায়, দেখুক, তার সঙ্গে সময় কাটাক, তবেই তো আমার বাচ্চাটা সুখে থাকবে ভিতর থেকে। আর আমরা খেলাতে চাই কেন, আমরা খেলি কেন? আপনি হতাশ হয়ে খেলতে পারবেন না, আপনাকে খেলতে গেলে আপনার হতাশা অলরেডি দূর হয়ে যাবে। তো এমন কিছু করুক না যেখানে হতাশা দূর হয়ে যায়, যেখানে মনটা ভালো থাকে, ভিতর থেকে খুশি থাকে। সেটাও তো খেলারই একটা সাবস্টিটিউট। আমরা কেন এটা ভাবছি না? এই যে টিচারদের ব্যাপারটা বললেন, আমি যেহেতু ট্রেনিংয়ের সঙ্গে দীর্ঘদিন জড়িত, আমি একটা কথা বলতে চাই। এ গ্রেট টিচার অলওয়েজ ইন্সপায়ার্স। আজকে আপনি দুটো টিচারের ক্লাস করছেন, এটা মাফ করবেন যদি কোনো টিচাররা ক্লাসটা দেখেন, আমি এটা কাউকে ক্রিটিসাইজ করছি না, আমি ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। আমারও মনে আছে এমন কিছু টিচার ছিলেন লাইফে যাদের ক্লাস আমাদের শুনতে ইচ্ছা করতো না, হাই চলে আসতো, ঘুমোতে ইচ্ছে করতো। আবার কিছু টিচার এমনও আছেন যাদের ক্লাসে ঘুম পেলেও মেরুদণ্ডটা স্ট্রেট হয়ে যেত। এই ধরনের টিচাররা রেয়ার, কিন্তু তাদের কিছু কোয়ালিটিস আছে। কোয়ালিটিসগুলো তৈরি করা কিন্তু খুব কঠিন না। এই যে অনলাইন ক্লাসের কথা বলা হচ্ছে, আমরাও তো অনলাইন ক্লাস করাচ্ছি বাধ্য হয়ে, বিকজ আই এম এ ট্রেনার, আমাকে অনলাইন ক্লাস করাতে হচ্ছে। একটু ইন্টারভাল দিয়ে 10 মিনিট পর পর একটু ইন্টারাক্ট করা, একটু কিছু কোয়েশ্চেন্স দেওয়া, মানে কেমন কোয়েশ্চেন্স, অ্যারাইজিং কোয়েশ্চেন, যেখান থেকে ওর মনের ভাবটা প্রকাশ করতে পারে। হি হ্যাভ টু বি ইনভলভড, হি হ্যাজ টু বি ইনভলভড ইন দ্যাট কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন অ্যারাইজ করা, বা একটা স্ক্রিনে, যেমন উনি বলছিলেন, খুব ঠিক কথা বলেছেন, যে আই কন্ট্যাক্ট ছাড়া কোনো ভালো কাজ করা যায় না। তো আমরা স্ক্রিনটাকে যদি ছোট করে নিই, মানে ধরুন আজকে আমরা একখানা অর্গানাইজেশন বিজনেস পারপাসের কথা ভেবে 100 জন 150 জনকে নিয়ে ক্লাস করছি, দরকার নেই 10 জনকে নিয়ে ক্লাস করুক, তাতে ইন্টারাকশনটা অনেক বেশি হবে, লোকগুলোর, বাচ্চাগুলোর মুখটা ভালো দেখতে পাবে। আর ছোট ডিভাইস মানুষকে কনফাইন করতে বাধ্য, মানুষের মধ্যে বিভিন্ন রকম স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন আসতে বাধ্য। টিভি স্ক্রিনে সেট করে দিক না। আজকে আমি একজন বাবা, আমার খুব ভালো লাগে খেলা দেখতে। মেসির খেলাটা যদি আমি আমার মোবাইলে কানেক্ট করে আমি বড় স্ক্রিনে দেখতে পারি, তাহলে কেন আমার বাচ্চার ক্লাসটা বড় স্ক্রিনে করাবো না? এই যখন বড় স্ক্রিনে যাবে, দেখবেন বাচ্চাটারও একটা অন্যরকমভাবে ওটার মধ্যে ইনভলভ হওয়ার একটা প্রবণতা তৈরি হবে। প্রতিদিন নতুনভাবে প্রবণ করতে হবে ওকে, প্রবণতা তৈরি করতে হবে ওর মধ্যে, যাতে নতুনভাবে নতুন কিছু ও প্রতিদিন পায়। তাহলে কিন্তু ওর ইন্টারেস্টটা বেরিয়ে আসবে। দায়িত্বটা সবার। বন্ধুত্বের কথা, থিয়েটার বন্ধুত্ব তৈরি করে। বন্ধু ছাড়া জীবন বাঁচে না। বন্ধুই কিন্তু সারা পৃথিবী, যদি মানুষের বন্ধু হয়ে উঠতে পারতো, তাহলে আমাদের অনেক অসুখ সেরে যেত। আবার বন্ধুত্ব আবার অসুখও তৈরি করে দেয়। দেখা যাচ্ছে আমাদের সেই বন্ধুত্বের একটা প্রশ্ন, আমাদেরই এখানে অভিনয় করেছে শ্রাবণ, সে কলকাতায় থাকে। শ্রাবণের অভিভাবক জানাচ্ছেন যে ছোটবেলায় 2 সিনিয়র দাদার কথায় শ্রাবণের মানসিক অবসাদের কারণ ঘটেছিল। লকডাউন পর্বে বাইরের জীবনের সঙ্গে বিচ্ছিন্নতা, বন্ধ ঘরে বসে থাকা, খাবার কম খাওয়া, ক্রিয়েটিভ কাজগুলো নিয়ে উৎসাহের অভাব, নানা সমস্যা ওর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এর সমাধান কি? আমরা বাড়িতে চেষ্টা করেছি, কোনোভাবেই সফল হইনি। আমরা এই সময় দেখছি অনেক ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেই এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, যাদের কোনো কিছুই ভালো লাগছে না, পড়াশোনাও ভালো লাগছে না, এমনকি খেলাধুলাও ভালো লাগছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে মুডের যে এই চলন, তার প্রেক্ষাপট রয়েছে যথেষ্টই। আমাদের অনেক কিছুর ভেন্টিলেশনের জায়গা হলো স্কুল। সেই স্কুলে সে যেতে পারছে না, বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকছে, একা একটা ঘরের মধ্যে বদ্ধ হয়ে আছে। যতটা সময় আমাদের বড়দের দেওয়ার কথা, সত্যি সত্যি আমরা ততটা দিতে পারছি কিনা, সে যেভাবে চাইছে সেইভাবে দিতে পারছি কিনা, তার চাওয়াগুলোকে আমরা তার জায়গা থেকে বোঝার চেষ্টা করছি কিনা, এই প্রশ্নগুলো থেকে যায়। নিশ্চয়ই বাবা মা চেষ্টা করছেন,
তাকে নানানভাবে সাপোর্ট দেওয়ার, তার পাশে থাকার। কিন্তু আমার মনে হয় যে আরও বোধহয় নিজেদেরকে নিজে প্রশ্ন করে দেখা দরকার যে ও কিভাবে চাইছে আমাদের উপস্থিতি, আমাদের সঙ্গটাকে কিভাবে চাইছে। দুই হচ্ছে যে আমরা সত্যি সত্যি কতটা কোয়ালিটি টাইম ওকে দিতে পারছি, গুণগত মানের সময় কতটা দিতে পারছি। তিন হচ্ছে যে আমরা সত্যি আমাদের ইনোভেশনকে কতটা কাজে লাগাতে পারছি ওর সঙ্গে, ওর ভালো থাকার জন্য। আমাদেরও ভাবতে হবে, মানে ধরা যাক যে কোনো একটা মাধ্যম কাজ করছে না, তাহলে আরেকটা মাধ্যমের কথা আমরা ভাবতে পারি। আমরা বিভিন্ন মাধ্যমগুলোকে, মানে যেটা হয় কি যে প্রতিদিন যদি একই রকম জিনিস যদি ঘটতে থাকে তাহলে তার একটা বোর্ডম আছে, তার একটা একঘেয়েমি আছে। সেই একঘেয়েমিটা কাটিয়ে ওঠার জন্য বৈচিত্র্যটা খুব জরুরি। শিশু বৈচিত্র্য ভালোবাসে। এখন বৈচিত্র্যের যে জগৎ সেইটাকে খুঁজে বের করা এবং কোনগুলো তার ভালো লাগছে সেগুলোকে চেনা, তার জায়গা থেকে চেনা, এইটা জরুরি। আমার মনে হয় যে যদি এই উদ্যোগগুলো যদি একটু নেওয়া যায় তাহলে হয়তো ওকে খানিকটা সাহায্য করা যাবে। এই বিষয়ে দেবাশিস একটু শুনে নিই, তারপর পরের প্রশ্ন। মোহিতবাবু তো সম্পূর্ণটাই সবটাই বলে দিয়েছেন, নতুন করে বলার কিছু নেই। আমি একটা কথাই বলবো ওর বিষয়ে, যে আমরা কিভাবে পৃথিবীটাকে দেখছি তার থেকে অনেক বেশি জরুরি আমার সামনের মানুষটা, যাকে আমি ভালো রাখতে চাইছি, যার কথা ভাবছি, সেই কিভাবে পৃথিবীটাকে দেখছে, এই দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে ওর চাওয়া পাওয়াগুলো না আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। যখন স্পষ্ট হবে, আমরা যদি অ্যাকর্ডিং টু দ্যাট কিছু করি, তখন কিন্তু ওর ভালো লাগাটা বাড়বে, সম্ভাবনা বাড়বে। আমি বলে দিচ্ছি না একদিনই হয়ে যাবে না, বাট সম্ভাবনাটা বাড়বে। ওর মতো করে জগৎটাকে দেখা বোধহয় আমাদের একটু বেশি জরুরি। আর একটা সেকেন্ড কথা, আপনি একটা পয়েন্ট আউট করেছিলেন যে ছোটোবেলায় কোনো সিনিয়রদের কথায় ওর একটা ডিপ্রেসিভ মনোভাব কিছু এসেছিল। ওকে না আমি ছোট করে একটা গল্প বলতে চাই, গল্পটা বোধহয় ওকে একটু হেল্প করবে। সবার চেনাশোনা একটা গল্প, সবার জানা একটা গল্প। গল্পটা হচ্ছে ছোটোবেলায় হাতির বাচ্চাটাকে না শিকল দিয়ে বেঁধে রাখা হয়। যখন শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ও ছাড়াবার অনেক চেষ্টা করে, ছাড়াবার চেষ্টা করে পারে না, কারণ তখন তার শক্তিটা ওই পর্যায়ে পৌঁছয় না। বড় হয়ে সে আর চেষ্টাটাই বন্ধ করে দেয়, কারণ সে সেভাবে কন্ডিশনড হয়ে গেছে যে আমি বোধহয় পারবো না, আমি বোধহয় পারবো না। এবার দেখো ভাবো শ্রাবণ, যে তুমি যে কথাগুলো সিনিয়রদের কাছ থেকে শুনেছিলে সেগুলো নিশ্চয়ই কোনো নেগেটিভ কথা ছিল। কি কথা ছিল আমি জানি না, কিন্তু তোমার জন্য নেগেটিভ ছিল। আর সেদিন তোমার মনে হয়েছিল সেই কথাটাকে ওভারকাম করা বোধহয় তোমার সম্ভব না, তুমি বাচ্চা ছিলে। আজকে বড় হয়েছো, আজকে বড় হয়ে হাতিটা কিন্তু চাইলেই একটা টানে ওই শিকলটাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু যেহেতু ওর মাইন্ড কন্ডিশনড হয়ে গেছে, ও চেষ্টাই করে না। তুমি চেষ্টাটা করো, তুমি কন্ডিশনড হয়ে যেও না ওদের কথায়, তুমি ওটাকে ওভারকাম করার চেষ্টা করো। একটু লজিক্যাল হয়েতে ভাবো, ওরা যারা বলছিল সেটা ওদের অভিজ্ঞতার কথা বলছিল, ওদের জীবনের অভিজ্ঞতার কথা বলছিল। তুমি কিন্তু চাইলে তোমার অভিজ্ঞতা দিয়ে ওদের অভিজ্ঞতাও বদলে দিতে পারো। নিজের ভেতরে যে শক্তিটা আছে সেটা একটু অনুধাবন করার চেষ্টা করো। আমি তোমাকে এই কথাই বলবো। এবার একটু বড়দের, একটা বড় একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তিনি বলছেন যে অভিজিৎ আচার্য ভাদুড়ী তার নাম। তিনি বলছেন, আমার সুনির্দিষ্ট একটি প্রশ্ন বা প্রস্তাব যেভাবেই ধরা যাক না কেন, সেটা হলো এই সময়ে এই সামাজিক দূরত্বের কারণে ছোটরা ভার্চুয়াল জগতে এতটাই নিমগ্ন যে তাদের সামাজিক তো বটেই, পারিবারিক কর্মকাণ্ডে অংশগ্রহণও অনেকটা কমে গেছে। সুস্থ ও স্বাভাবিক বিকাশে যে দুটোই অত্যন্ত জরুরি। এতে আত্মকেন্দ্রিকতা যেমন বাড়ছে, অকারণ বিরক্তি অসহিষ্ণুতা তেমনই বাড়ছে। পরিস্থিতির কারণে সুকুমার প্রবৃত্তিগুলির চর্চা কমে যাওয়ায় নিজেকে মেলে ধরার সুযোগও অত্যন্ত সীমিত হয়ে পড়ছে। এই সময় এই নিউ নর্মাল পরিস্থিতিকে কাজে লাগিয়েই কিভাবে আমরা অভিভাবকেরা ছোটদের মনোবিকাশে সাহায্য করতে পারি? দেখুন, একটা বিষয় হচ্ছে, একটা মানুষ একটা কাজ করতে করতে বারবার হতাশ হয়ে পড়ছে, মানে তার মধ্যে একটা একঘেয়েমি তৈরি হচ্ছে। এই যে বললেন যে এখান থেকে কি করে বের হয়ে আসতে পারি, দেখুন আজকের পরিস্থিতিতে আমার মনে হয় না এই মোবাইলের বাইরে বেরোনোর বা ওদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো স্কোপ আছে। আমাদের কোথাও না কোথাও গিয়ে এটাকে মেনে নিতে হবে, কিন্তু মেনে নেওয়ার পরেও কিন্তু আমাদের উপায়ের কথা ভাবতে হবে। আজকে যে বাচ্চাটা একই কাজ করতে করতে বারবার হতাশ হয়ে পড়ছে, যার ভালো লাগছে না, আমরা কি তার কাজটা ভাগ করে নিতে পারি না? আমার একটি ছোট ছেলে আছে, ও
তাকেও অনলাইনে ক্লাস করতে হচ্ছে, কিন্তু আমি না তার কাজটা ভাগ করে নেওয়ার চেষ্টা করি, আমি ইনভলভ হয়ে চেষ্টা করি যে কতটুকুনি ওকে অনলাইনের সামনে বসাবো, কতটুকুনি কাজ ওকে দিয়ে করাবো, আর কতটুকুনি আমি শুনে নিয়ে পরবর্তীকালে ওকে দিয়ে করিয়ে সেটাকে অনলাইনে প্রেজেন্ট করবো। কাজেই ওই দলগত ব্যাপারটা চলে আসবে, দল হিসাবে খেলতে হবে, গার্জিয়ানকে একটা টিম বানাতে হবে, প্রত্যেকের দায়িত্ব আলাদা করে নিতে হবে, মার দায়িত্ব এই, বাবার দায়িত্ব এই, দাদুর দায়িত্ব এই, সবার দায়িত্ব যদি আলাদা করে নিয়ে ছেলেটাকে কন্ট্রিবিউট করা হয়, বাচ্চাটাকে কন্ট্রিবিউট করা হয়, ওর হতাশা একটু কমবে। এই হচ্ছে বিষয়, এটাকে একটু যদি করা যায়। মহিতের এই বিষয়ে কি মনে হচ্ছে একটু জানতে পারলে? প্রথমত আমি বলি যে এই যে অনলাইন পড়াশোনা আমাদের এখানে শুরু হয়েছে, তার সুফল খুব বেশি হলে 30% বেশি ছেলেমেয়েরা পাচ্ছে না। তার কারণ সরকারি হিসেব বলছে যে স্মার্টফোনের অ্যাক্সেস 27% মতো মানুষের রয়েছে। তো সারা দেশে যদি 27% মানুষের স্মার্টফোনের অ্যাক্সেস থাকে, তাহলে কতজন সত্যি সত্যি স্মার্টফোনে পড়াশোনা করার সুযোগ পায়? সংখ্যাটা অর্ধেক হতে পারে আমার ধারণা, তার বেশি নয়। তো এই বাস্তবতায় দাঁড়িয়ে আমি অনলাইন পড়াশোনা বিষয়টাকে আমি মনে করি যে এটা বৈষম্য তৈরির আরেকটা উপাদান। একটা অংশের মানুষ মানে ছেলে মেয়ে পড়াশোনার সুযোগ পাবে না, এবং আরেকটা অংশের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে। ওই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসদের যে ডিফারেন্স, সেটাকে আরও পাকাপোক্ত করে তোলা হয়তোবা এর পেছনে একটা অভিসন্ধি কাজ করছে, এটা আমার মনে হয়েছে একটা। দ্বিতীয় সেটা হচ্ছে যে প্রশ্নটা উনি করেছেন যে এই যে তার ভার্চুয়াল জগৎ সর্বস্ব হয়ে ওঠা, আমি তো রিয়েল জগৎ তেমন করে তৈরি করার উদ্যোগ নিয়েছি কি বড় হিসাবে? আমরা বড়রা যদি সেই উদ্যোগটা যদি না নিই, তাহলে সে ভার্চুয়াল সর্বস্ব হবে, এবং এই ভার্চুয়াল সর্বস্ব হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের বড়দের অবদান খুব কম নয়। আমরাই আমাদের ব্যস্ততাকে বজায় রাখতে তাদের হাতে তুলে দিয়েছি অনেক সময়তে স্মার্টফোন। আমরাই অনেক কিছু সহজে করে ফেলার জন্য তাদের হাতে তুলে দিয়েছি স্মার্টফোন। সুতরাং এখন যদি আমরা বলি যে তারা ভার্চুয়াল সর্বস্ব হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাহলে তার দায় কার? এটা আমার মনে হয়েছে, আমার ধারণা ভুল হতে পারে, আমি 100% ঠিক এই দাবি করছি না, কিন্তু আমার কতগুলো মনের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকেই আমি রাখলাম যে আমাদের বড়দের দায়িত্ব আছে, আমরা বড়রা সত্যি সত্যি কতটা সময় দিচ্ছি তাদের। সে যে ভার্চুয়াল জগৎ থেকে বেরোবে, কার সঙ্গে খেলবে, কিভাবে তার সময়টা কাটবে? আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। আমার খুব মনে হয়েছে মোহিত বাবু এই বিষয়টা, যে আমি আমার ফোন নিয়ে টুকটুক করছি, কারোর সঙ্গে চ্যাটিং করছি, হয়তো অফিসিয়াল কোনো ব্যাপার ডিসকাশন করছি, তখন আমার ছেলেটা একটা মোবাইলে খেলা খেলছে, কিছু খেলছে। বাবু তুই এটা করিস না, ওটা কিন্তু করবি না, তুই ক্ষতি করছিস। কন্টিনিউয়াসলি আমি করে যাচ্ছি। ও তো সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আমাকে রিড করছে, ও তো সেটাই করবে যেটা আমি করে আসছি। কাজে আমার কি ঠিক নয় আমি রেখে গিয়ে বলি, আমি দৃষ্টান্তটা স্থাপন করি, উদাহরণটা দিই, তবেও সেটা নেবে? গার্জিয়ানদের এই বিষয়টা খুব লক্ষ্য রাখা উচিত। আমি সেটাই বলবো ওকে না করতে যেটা আমি করছি না, আমি করে ওকে তাকে না বললে তার কোনো এফেক্ট হবে না। পরের প্রশ্নটাও ঠিক একই প্রশ্ন বলে আমি শুধু প্রশ্নটা রাখছি, কারণ কথার উত্তর এসে গেছে, উত্তর হয়ে গেছে। ছোটদের অত্যধিক মুঠোফোনের ব্যবহার নিয়ে এতকাল যারা সরব হয়েছি, তারাই এখন বাধ্য হচ্ছে অসহায়ভাবে মুঠোফোনের খপ্পরে সন্তানদের ঠেলে দিতে। এ কি ভাবের ঘরে চুরি নয়? আমরা কি ডিজিটাল ইন্ডিয়ার দোহাই দিয়ে নিজেদের হাত বেঁধে রাখছি না, আমাদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করছি না? বিকল্পের কথা কি কেউ ভেবেছি, নাকি ধরেই নিয়েছি এর কোনো বিকল্প নেই? এই দ্বিচারিতা কেন বলতে পারেন? অনেকটা উত্তর মনে হয় আগেও হয়ে গেল, অতএব সেখান থেকেই মনে হয় আমরা একটু খুঁজলে আমরা পরের প্রশ্ন, ওই সঞ্চারীর কথা বলা হচ্ছিল, একজন 19 বছরের একটি মেয়ে, সে বলছে যে আমি তো দেশে বন্ধু চিনতে পারি না, স্কুলে পারিনি, কলেজেও পারছি না, আমি বুঝতে পারছি না কি করব, কি করে ঠিক মানুষ চিনব। বড় কঠিন এবং দার্শনিক প্রশ্ন।
এই প্রশ্নের উত্তর খুব সহজে বলা খুব মুশকিল। আসলে মানুষ চেনা বা বন্ধু চেনা, আমরা কি নিজেরাই নিজেদের খুব ভালো করে একদম চিনি? একদম। আত্মানং বৃদ্ধি কিংবা এই যে নিজেকে জানো, এটাও একটা প্রক্রিয়া। আমরা নিজেরাও ভালো করে নিজেদের, তো আমাদের কাছের মানুষজনদেরকেও অনেক সময়তে আমরা চিনতে পারি না। এটা ঘটনা। আসলে আমাদের তো অনেক পরত আছে প্রত্যেকটা মানুষের জীবনেই। সেই পরতে আমাদের এক এক পরতে এক এক পরিচয়, তো সেটাও একটা বাস্তবতা। এখন যেটা বলার সেটা হচ্ছে যে সঞ্চারী যেটা আসলে বলতে চেয়েছে যে কারোকে ভরসা করতে পারছে না, আমার ধারণা ও বোধহয় আস্থার কথা বলতে চেয়েছে, তাই না? এখন আস্থা বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করতে পারি। কিভাবে বোঝার চেষ্টা করতে পারি? সেটা হচ্ছে যে প্রথমত আস্থার ক্ষেত্রে একটা বড় বিষয় থাকে, সেটা হচ্ছে যে কতটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে পারে। আমি তাকে কোনো কথা বললাম, সে নিজের মধ্যে কতটা রাখতে পারে সেটা আমরা দেখতে পারি। আমি কোনো দায়িত্ব দিলাম তাকে, সেই দায়িত্ব সে কতটা নিতে পারে। ছোট ছোট দায়িত্ব আমি দিলাম তাকে, এবং আমি দেখার চেষ্টা করলাম যে সে কতটা নির্ভরযোগ্য, কতটা ভরসা করা যায়, কতটা আস্থা রাখতে পারে, কতটা আবার মনের কথা শুনছে, এগুলোর ভিত্তিতে। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আমরা বন্ধুত্ব আর অধিকার বোধ অনেক সময়তে জড়িয়ে যাই। আমি যেটা এক্সপেক্ট করছি সেটা আসলে আমি তাকে কন্ট্রোল করার জন্য করতে চাইছি কি, সেটাও বুঝতে হবে। মানে বন্ধুত্ব এবং অধিকার বোধ, মানে এটা কিন্তু শর্তাধীন বিষয় হয়ে গেল। তো আমাকে এই যে ধারণা থেকে বেরোতে হবে, যদি সত্যি একজনকে বন্ধু মনে করি, ভালোবাসি, তাহলে আমি যদি এই শর্তগুলোকে যদি আমি আরোপ করি, তাহলে সেই বন্ধুত্ব টেকা কিন্তু মুশকিল। বন্ধুত্বের ক্ষেত্রে ওপেন হওয়াটা আরো খুব জরুরি। দেখো, ওই কথাটার সাথে আরো দুখানা প্রশ্ন, এই বন্ধুত্ব, শর্ত আরোপ, অধিকার বোধ ইত্যাদি, সেখান থেকে একটু অন্যরকম ভাবেই আবার, যে বন্ধুর মেয়ে একজন বলছেন যে 18 বছর বয়স মেয়েটির হঠাৎ এই মন খারাপ হয়, খুব চুপচাপ থাকে, বলছে আবার পুরো প্রেমের ঘটনা একেবারেই নেই। কিভাবে থেকে বেরোবে? পড়াশোনাটা সামনে উচ্চ মাধ্যমিক কি দেবে? আবার পরের একটা প্রশ্ন আছে, সেই সঙ্গে ছেলে পড়াশোনা করে কিন্তু কিছু মনে রাখতে পারছে না, এখন কি করবো এই অবস্থায়? দেখুন, অনেকটা মিল আছে বলে একসাথেই আমি দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে চাই আপনার অনুমতি নিয়ে। এই যে মানুষ চেনার উপায় নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, আমরা না মানুষকে চিনতে চাই নিজের অনুভূতি দিয়ে, কখনো নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চাই না। অনুভূতি কি, আমার মনে হচ্ছে মানুষটা এরকম, তাই এরকমই হতে হবে মানুষটাকে, এই জায়গাটাকে বারবার কাজে লাগাতে চাই। আমার মনে হচ্ছে সে ভালো, আমার মতো হবে, আমার কথা শুনবে, এই অনুভূতিটাকে বারবার কাজে না লাগিয়ে, যে প্রশ্নটা করেছে তাকে বলছি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাও। আর অভিজ্ঞতাকে কাজে লাগানোর একটাই উপায়, সময়কে সময় দাও, সময়টা দাও। মানুষটা কেমন তুমি ঠিক সময় মতো বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। মানুষ চেনার আর কোনো উপায় নেই। অনুভূতিটাকে এই ক্ষেত্রে কম কাজে লাগাও। আর আপনি প্রশ্ন বললেন যে প্রেমের বিষয় নয়, অথচ মানুষটা হতাশ রয়েছে। দেখুন, এই বয়সে উচ্চ মাধ্যমিক যখন দেবে, আমি তখন ধরে নিচ্ছি তার 17 থেকে 18 বছর বয়স হচ্ছে। তো এই বয়সে দুটো জিনিস মানুষকে খুব ভাবায়। একটা হচ্ছে এই প্রেমমূলক কিছু সম্পর্ক, সেটা যখন ও নাই বলছে, তাহলে আমি বলবো কোথাও একটা গিয়ে ওর প্রত্যাশার সঙ্গে ও নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না। ও হয়তো ভাবছে যে আমি এরকম চাই জীবনে, আদৌ কি পাবো, এই ভাবনাটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভেতরে। হয়তো দেখুন ওর পাস্ট ট্র্যাক দেখুন, ওর অতীতের রেজাল্টগুলো দেখুন, ও প্রত্যাশা অনুযায়ী রেজাল্টটা করতে পারেনি বা ফলাফল হয়নি। তাতে কি গার্জিয়ানদের এক্সপেকটেশন বা পারিপার্শ্বিক এক্সপেকটেশন নিয়ে তার মধ্যে যে তৈরি হয়েছে, সেই জায়গাটায় সে অ্যাডাপ্ট করতে পারছে না। আমি তার গার্জিয়ানকে একটা কথাই বলবো, ওর উপর থেকে তোমরা সব প্রত্যাশা তুলে নাও, ওকে ওর মতো করে বাড়তে দাও। ওর মতো করে বেড়ে ও যে রেজাল্টটা তৈরি করবে, সেটা তোমার মতো করে না হলেও, তুমি যেই জায়গায় ভাবছো সেই জায়গায় না হলেও, তোমার প্রত্যাশার থেকে বেশি হবে ওর জায়গায়। এই জায়গাটা দিয়ে ওকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। ঠিক আছে, এই বিষয়ে তাহলে মোহিত, যে দুজনেই বলছি যে পড়াশোনাতে মন বসাতে পারছি না, তাহলে উত্তরণটা কি করে ঘটাবে দুজনের? একটা যেটা, সেটা হচ্ছে যে আমি কেন পড়ছি, এই উত্তরটা কি আমার কাছে আছে খুব নির্দিষ্টভাবে? আমাদের মোটিভেশনের ক্ষেত্রে বা অনুপ্রেরণা বা প্রেরণার ক্ষেত্রে যেটা বলা হয়, সেটা হচ্ছে যে আমি যে কাজটাই করি না কেন,
সেই কাজটা করার উদ্দেশ্য কি, কোথায় আমি পৌঁছতে চাইছি, সেটা যদি আমার কাছে খুব স্পষ্ট না থাকে তাহলে কোথাও পৌঁছানোর কোনো তাগিদও আমার থাকবে না, কোনো তাগিদও আমার তাহলে থাকবে না। তো যেটা দরকার আর কি সেটা হচ্ছে যে ওই সেলফ অ্যাওয়ারনেস, আরও নিজেকে ভালো করে জানা, আমি কী করতে চাইছি, কেন করছি, আমি পড়াশোনা করছি ঠিক আছে, কেন করছি, না করলেই বা কী যায় আসে। আমার কাছে এই প্রশ্নটার উত্তর থাকাটা খুব দরকার। আর যদি এই প্রশ্নটার উত্তর না থাকে আমার কাছে, তাহলে আমার পড়তে ইচ্ছে করবে না। অভিভাবক কি করবে? অভিভাবকের কি ভূমিকা সেখানে? অভিভাবক তার সঙ্গে যেটা হয় যে আমাদের বড়দের জন্য ছোটদের পড়াশোনার আগ্রহ কমে যায়। এই পর 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 বলতে থাকি আমরা সব সময়, তার মনের অবস্থা বোঝার চেষ্টা করি না, তার মনে কোন যুদ্ধ চলছে সেটা আমরা বুঝি না। তো তার জায়গা থেকে মানে একটু আগেই দেবাশিস বলছিলেন যে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে দেখি, আমি বরং এইটা বলবো যে অন্যের অভিজ্ঞতা থেকে তাকে দেখা, মানে অন্যের জায়গা থেকে তাকে দেখাটাও খুব গুরুত্বপূর্ণ। তার অনুভূতিকে আমি তার জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করি। আমরা বড়রা আমাদের জায়গা থেকে দেখি, এবং তার ফলে তাকে ভালো করে বুঝতে পারি না সে কেন পড়ছে না, কোথায় তার অসুবিধে হচ্ছে। ঠিক আছে, পড়াশোনাটা ভালো লাগছে, ধরা যাক রেজাল্ট খারাপ হচ্ছে, রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কি কারণ? পড়তে ইচ্ছে করছে না। পড়তে ইচ্ছে করছে না কেন? তাহলে কি করতে ইচ্ছে করছে? তাহলে কি প্ল্যান? তাহলে পরিকল্পনা কি? আচ্ছা ঠিক আছে, সামনের 10 বছরে কোথায় পৌঁছানোর প্ল্যান, 10 বছর পরে যেখানে পৌঁছানোর প্ল্যান, এখন যেভাবে চলছি আমি এইভাবেই যদি চলতে থাকি তাহলে কোথায় পৌঁছাবো। খুব সিম্পল ফর্মে কতগুলো প্রশ্নের মুখোমুখি যদি দাঁড় করানো যায় একজনকে, তাহলে সে খানিকটা ইনসাইটফুল হয়ে ওঠে। এবং যখনই তার এই অন্তর্দৃষ্টি নিজের সম্পর্কে, যখনই তার একটা সচেতনতা গড়ে উঠবে, তার মনে নিজেই প্রশ্ন জাগবে, তাহলে ঠিক করছি তো আমি, তাহলে কি করা। আমাদের দুই ছোট বন্ধু একেবারে, কিন্তু তাদের কথা একটু বলতেই হবে, সেই কারণে প্রশ্নগুলো করছি, না করলেও যাই হোক করতে হবে আর কি। আমাদের অন্তর, আমাদের খুব প্রাণের মানুষ অন্তর, মানে অন্তর, সেই ছোট্ট অন্তর এবং আমাদের শ্রীতমা, অতএব তাদের কথা আমাদের বলতেই হবে। তারা বলছে দুজনের মোটামুটি এরকম, এই যে বন্ধুদের সাথে কবে দেখা হবে, এই পরিস্থিতি কবে কাটবে, কবে বাইরে বেরোতে পারবো, একজন ক্লাস 2, একজন ক্লাস 4। খুব ঠিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আমরাও খুঁজছি। আমরাও তো খুঁজছি এই প্রশ্নের উত্তর, যে কতদিন হিমালয়ে যায়নি, তাই না? তো সত্যি কবে আমরা যেতে পারবো জানি না। এখনো আমাদের এখানে যা পরিস্থিতি রয়েছে তাতে সংক্রমণ কমার দিকে এখনো চোখে পড়েনি, এখনো উপরের দিকে তার গতি, ঊর্ধ্বগতি তার। তো ভাটা তৈরি হবে, এই বিশ্বাস থাকুক মনে, তৈরি হবেই হবে। এবং আগামী দিন আমরা সেটার অপেক্ষায় থাকি। একটু ছোটদের জন্য দেবাশিস বলুক, আমাদের একেবারে ছোট, একদম ছোটদের জন্যই তো জীবন, ওরাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে এই করোনা কালে, নাহলে আমাদের কে বাঁচাতো ভাবুন। আমরাও তো ডিপ্রেস না, ওদের জন্য একটু মাঝে মাঝে সতেজ অনুভূতি হবে আর কি আমাদের। তো আমি একটা কথাই বলবো, আমি একটা কথা বলবো, বন্ধুদের সঙ্গে কবে দেখা হবে, সত্যি মোহিতবাবু বললেন আমাদের হাতে নেই, কিন্তু বন্ধুদের সঙ্গে এখন কিভাবে দেখা করা যায় সেটা ভাবো। একটু কথা বলো, একটু ভিডিও কল করো, নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করো। আমরা পেরিয়ডিক রিফ্রেশমেন্ট নিই কেন? নিজেদের রিফ্রেশ করতে কাজের ফাঁকে একটু কিছু করলাম, তো সেই কাজের ফাঁকে ফাঁকে সব সময় না, বন্ধুদের সঙ্গে পেরিয়ডিকভাবে কথা বলো, 2 দিন পর কথা বলো, 4 দিন পর কথা বলো, ভিডিও কলে কথা বলো। এরকম করে মনের ভাব যদি প্রকাশ করতে পারো, একেবারে তো কম হয় না, হবেও না, কিন্তু কিছুটা তোমার কম হবে। আমাদের দলের অন্যতম অগ্রপথিক সঙ্গীতার একটা কথা, একটা প্রশ্ন আছে, যদি অনেকগুলো অনেক রকম ভাবে তার উত্তর বিভিন্নভাবে এসছে, তবুও বলে দিই, এই পরিস্থিতিতে শিশুদের অনলাইন ক্লাস হচ্ছে, অনেকের ক্ষেত্রেই শিশুদের জন্য আলাদা আলাদা মোবাইল কিনতে হচ্ছে, কারণ মা বাবাও হয়তো ফোনের মাধ্যমেই অফিসের কাজ করছেন, পড়ার সময় মোবাইল হাতে তুলে দিতে হচ্ছে, অথচ তারা যখন মোবাইলে খেলতে চাইছে তখন তাদের বকা হচ্ছে। এই দ্বিচারিতা ওদের অবচেতন মনে কি প্রভাব ফেলবে না? ভবিষ্যতে ওরা মা বাবা বা বড়দের মন থেকে বিশ্বাস করতে পারবে তো? কিভাবে মা বাবাদের শিশুকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে, বোঝানো উচিত, কিভাবে করবে? বাবা মা পড়াশোনার জন্য তাদের হাতে মোবাইল তুলে দিয়েছে, এটা খুব সত্যি। তারা অভিজ্ঞতায় এটাও দেখেছেন যে
অনলাইনে বা এই কম্পিউটার গেমস বা ভিডিও গেমস এইটার একটা মাদকের মতোই প্রবণতা আছে আসক্ত করে তোলার। সেইটা বড়রা কিন্তু অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন, জানতে পারছেন বিভিন্ন সূত্রে। তার ফলে তাদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এটা নিয়ে ভয় আছে, যে কারণে তারা খেলার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন। সুতরাং এই আপত্তিটাকে আমি অসঙ্গত বলে মনে করছি না এক নম্বর, এবং এটা দ্বিচারিতার মধ্যেও আমি ফেলছি না। মোবাইল দেওয়া মানে গেমস খেলা সেটা নাও হতে পারে। গেমসের মধ্যে কতগুলো গেমস তো মারণ গেমস বলে চিহ্নিত হয়েছে, আমরা জানি ব্লু হুইল বা ইত্যাদি বেশ কিছু গেমস ছিল। তো আজকে আমরা বরং যেটা ভাবার চেষ্টা করি, মানে সত্যি এই পাবজি বা এই জাতীয় কিছু গেমস যেগুলো ফাস্ট মুভিং, দ্রুতগতি সম্পন্ন, ডিজিটাল স্ক্রিনে যদি একটা দ্রুতগতি সম্পন্ন জিনিস দীর্ঘক্ষণ ধরে আমি দেখতে থাকি, মানে সেটাতে অ্যাটেনশন দিতে থাকি, তাহলে যেটা হবে এক সময় আমার স্থির কোনো জিনিসে অ্যাটেনশন দিতে বেশ অসুবিধা হবে। এটাও একটা বাস্তবতা। এবং সেটা যদি হয় তাহলে কোথায় এফেক্ট পড়বে? মূলত পড়াশোনার ক্ষেত্রে, তাই তো? পড়ার অভ্যাসটা চলে যাবে। আমি বরং বলবো যে মোবাইল ফোন অনলাইন পড়াশোনার জন্য তুলে দিন, সঙ্গে কিন্তু লাইব্রেরির কার্ডটাও। পাড়াতে যে লাইব্রেরি আছে সেখানে পাঠক নেই, তো সেই লাইব্রেরির মেম্বারশিপের কার্ডটাও শিশুর হাতে উঠুক, যাতে তারা লাইব্রেরিতে যাওয়া শুরু হয়। এটা খুব জরুরি। মানে প্রথম কথা হচ্ছে যে পড়ার অভ্যাস তৈরি করা। আমরা বড়রাও পড়ি না আজকাল, বড়দেরকেও ছোটরা কখনো পড়তে দেখে না, অথচ আমরা বড়রা শুধু দাবি করি ছোটরা পড়ুক। তো আমাদের এই চাওয়াটাও খুব ন্যায্য চাওয়া নয়। ছোটরা বরং দেখুক যে আমরাও পড়ছি। এই আমাদের এই পড়াটাও তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। পড়ার অভ্যাস মানে অন্তত দেখুক সে বাড়িতে কেউ না কেউ পড়ছে সবসময়। এই দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ছোট থেকে এগুলো দেখতে অভ্যস্ত হয়েছি। আমার দাদু পাড়ার রোয়াকে বসে শরৎচন্দ্র পড়ে যাচ্ছেন, হ্যাঁ, এটা দেখতে অভ্যস্ত। এবং পাশ দিয়ে একটা প্রসেশন চলে গেছে, জিজ্ঞেস করাতে বলেছেন, না তো আমি তো দেখিনি। তো এরকম ভাবে মানে গল্পের মধ্যে ডুবে থাকা, এই অভিজ্ঞতাগুলো কিন্তু ছিল এবং আমাদেরও তাই হয়েছে এক এক সময়। আমাদের হয়েছে মোবাইলে ডুবে থাকলে পাশ দিয়ে মা বা বাবা কেউ কিছু বলে গেল বা কিছু আছে, ওটাও হয়েছে, ওটাও হয়েছে। এটা আমাদের এটা দেবাশিস কি মনে হয়? আমরা আসলে দ্রুত যাবো এবার কিছু। হ্যাঁ, দেখুন, আমি একটা কথাই বলি যে যদি মোবাইলটা, উনি তো বলেই দিয়েছেন, ওর পরে আর সমাধান কিছু হবে না, যা বলে দিয়েছেন শেষ কথা। আমি শুধু একটা কথাই বলবো, যদি মোবাইলটা তুলে দেওয়াই আমাদের শেষ উপায় হয়, তাহলে আমার এটাও দেখা, মানে হাতে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া যদি শেষ উপায় হয়, শুধুমাত্র মোবাইল তুলে দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। তার কাজটা করার পর মোবাইলের একটু ব্রাউজিং প্যাটার্নটা চেক করে দেখা উচিত আমার, যে আমার বাচ্চাটা পড়াশোনা ছাড়াও আর কি কি সাইট সার্চ করেছে, আর কোথায় কোথায় গেছে। এই লক্ষ্যগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে তাদের ভুল করলে তার ভুল করার প্রবণতাটা আমরা কমিয়ে দিতে পারি। যদি মোবাইল তুলে দিতেই হয়, উনি সব কথা বলেছেন, আমার নতুন করে বলার কিছু নেই, তাহলে যেন আমি তার ব্রাউজিং হিস্ট্রিটাও দেখি, সেটা দেখাও কিন্তু আমার দায়িত্ব। আমি এরপরে দেবলিনার একটা প্রশ্ন আছে সংযুক্তা, কিন্তু আমি একটা কথা তার আগে, এরা 19 বছর বয়স, সংযুক্তা দত্ত, দেবলিনা পোদ্দার, নিশ্চয়ই বাঙালি আর কি, তাই তো? কিন্তু তারা না ইংরেজিতে অদ্ভুত অদ্ভুতভাবে লিখেছেন। তো প্রথমেই আমার এইখানেই, মানে আমার এটা বলা উচিত না, আমি সঞ্চালক, কিন্তু আমার ওই সঞ্চালকের পড়তে অসুবিধা হচ্ছে, সেটা আমার অশিক্ষা, কুশিক্ষা, না জানা জায়গা থেকে। কিন্তু আমি বাঙালি, তো একটু বাংলা হলে আমার পক্ষে একটু সুবিধে হয় পড়তে। হ্যাঁ, সেই অনেকে না মানে লেখার ক্ষেত্রে যেটা হয় যে বাংলা হরফে অনেকে মানে সাপোর্ট করে অনেকের ফোনে, সেটা তাহলে আমি তাহলে আমি অবশ্যই মার্জনা চাইছি তাদের কাছে। আমার একটা ব্যাপার মনে হয়, ধরো আমার ক্লোজ কেউ আমায় কিছু বললে, লাইক এমন কথা, বাবা লাইক এমন কথা, এটাতে আমার মানে আপনি উদাহরণ হিসাবে বাকি কথাটা বলছেন, লাইক এমন কথা যাতে হার্ট হওয়া যায়, সেটা আমাকে ভীষণ বদার করে। মানে আমি মুখে বলি
কিছু যায় আসে না, আসলে কিন্তু আমার ভেতরে ভেতরে ওই যায় আসে, ভীষণ রকমভাবে বুঝতে পারি সেটা আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, এটা এবার অতিরিক্ত ভাবছি সেই কথাটা থেকে। এখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো? কেউ কিছু বললে পরে, খারাপ কথা বললে পরে সেটা খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক সেটা। মন খারাপ হবে তাতে। কিন্তু যেটা হয় কি, যে আমাদের কোনো একজন মানুষের শুধু ওই খারাপ কথাটুকুকেই আমি গুরুত্ব দেব, না অন্য সময়ের ভালো কথাগুলোকেও গুরুত্ব দেব, সেটাও একটু ভেবে দেখা। কারণ একজন শুধু আমাকে খারাপ কথাই বলছে এমনটা নাও হতে পারে, কিন্তু শুধু খারাপ কথাই বলছে আমাকে এমনটা নাও হতে পারে। আমরা একটু ভেবে দেখি বরং, যে আমি ওই মানুষটার কাছ থেকে যে আজকে আমাকে খারাপ কথা বললো, কেন বললো, সেক্ষেত্রে আমার কতটা ভূমিকা ছিল, সেই খারাপ কথাটা শোনার জন্য সত্যি আমি কতটা দায়ী ছিলাম। এমন হতেই পারে যে আমি দায়ী নই, তা সত্ত্বেও আমাকে শুনতে হলো। আমরা বরং বলতে পারি যে আমার ওই কথাগুলো শুনে খারাপ লাগলো, কষ্ট পেলাম। অন্তত নিজের এই অনুভূতিটাকে আমি বলার চেষ্টা করতে পারি। আমি ব্লেম করব না, কিন্তু আমার যে খারাপ লেগেছে এই অনুভূতিটাকে কোনো না কোনোভাবে তাকে কমিউনিকেট করা, তার কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু জরুরি। না হলে এই অনুভূতিগুলো আমার ভেতরে জমতে থাকে, জমতে 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 অন্য একটা বিস্ফোরণের চেহারা নেয়। এর সাথেই মানে আবার যুক্ত হয়ে গেছে আরেকটা প্রশ্ন, সংযুক্তা দত্ত বলছে, আমার নির্দিষ্ট সময়ে বিভিন্ন সময়ে মুডটা সুইং করছে, হঠাৎ ভালো হঠাৎ খারাপ, বিনা কারণে। 19 বছর বয়স, কিন্তু সেটা থেকে কিভাবে আমি আবার ঠিকভাবে আমি বেরিয়ে আসতে পারবো? খুব ইনসাইটফুল। প্রথম কথা হচ্ছে যে নিজের যে মুড সুইং হচ্ছে সেটা নিজে বুঝতে পারছে, এটাই অনেকখানি। একদম। এবং এই বয়সে মুড সুইংটা খুব স্বাভাবিক। এখনো টিনে রয়েছে, কিন্তু টিন পেরিয়ে 20-তে যায়নি। তো টিন এজ মুড সুইং এর এজ। এই সময়টায় কিন্তু মুড সুইং করে। কখনো আমরা নিজেদেরকে আমরা মনে করি মহারানী বা সম্রাজ্ঞী, আবার কখনো কখনো আমরা মনে করি যে খুব খারাপ অবস্থায় আছি। এটা চলে আমাদের মুডের এই ওঠানামাটা একটা বাস্তবতা। এবার যেটা করতে হয় যে ওঠা এবং নামা এই দুটোর সঙ্গে আমাকে কিভাবে চলবো সেই চলাটা আমার শিখে নিতে হয়। যেমন করে নৌকো ঢেউয়ের মধ্যে দিয়ে দুলতে দুলতে যায়, তখন তো আমার পায়ের ব্যালেন্স করি, আমরা পায়ের ব্যালেন্স না করলে পড়ে যেতে পারি। ঠিক সেরকমভাবেই আমার যখন মন খারাপ পর্ব চলবে সেটাকেও আমি খেয়াল রাখবো, আবার যখন হাইপ যখন হবে, ওপরের দিকে যখন উঠবে, সেটাকেও আমি সচেতন থাকবো যে এই ওপরে ওঠার সময় কিছু গোলমাল করে ফেলছি না তো। সেটা তো সমস্যা তৈরি করে অনেক সময়তে। যদি নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করি, হাই রিস্ক কিছু করে ফেলি, সেই ভয়টা থাকে ওপরের দিকে যখন মুখ থাকে, অনেক সময়তেই ঘটে থাকে। সচেতন থাকি, আমার নিজের মনকে চেনা, মনের অনুভূতিগুলোকে চেনা সকাল থেকে রাত অবধি, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং শুধু চেনা নয়, সেটাকে প্রকাশ করাও। যদি আমরা প্রকাশ করতে পারি আমার এই অনুভূতিগুলোকে, তাহলে যেটা হয় যে আমার আবেগকে সামাল দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। দেবাশিস কি মনে করেন এই মুড সুইং ইত্যাদি, মন খারাপ হয়ে যাচ্ছে আবার এরকম আসছে, তো বড়দের মানে 19 বছরের না, টিনের পরে আমরা লোহা টোহা যা পরিণত হয়ে গেছি, আমাদের ওই রকম হয় আর কি। দেখুন, ও যখন সমস্যাটা ধরতে পারছে তাহলে কিন্তু সমাধানটা ও আস্তে আস্তে বার করতে পারবে। মোহিতবাবু যেটা বললেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি সমস্যাটাকেই ধরতে পারছি না। আরে অন্তত ওর কাছে তো ওর সমস্যাটা আছে, ওর তো সমস্যাটা বুঝতে পারছে। এবার আরেকটা জিনিস আমি একটা কথা বলবো, এটা সাইকোলজি বলে প্যাটার্ন ম্যাচিং বলে একটা কথা আছে। প্যাটার্ন ম্যাচিং কি? আমি দিনের কোন টাইমটায় ভালো থাকছি, কি কি কাজগুলো করলে আমি ভালো থাকছি, কোনগুলো আমার ভেতর থেকে উদ্বুদ্ধ করছে, আমাকে ভেতর থেকে হ্যাপি রাখছে। এবং সুখটাই তো সবচেয়ে বড় কথা, হ্যাপি থাকাটাই বড় কথা। তাহলে কিন্তু আমার প্যাটার্নগুলো জানা উচিত যে আমাকে এই কাজগুলো করলে আমি ভালো থাকি, এই ঘটনাগুলো ঘটলে আমার ভালো থাকার প্রবণতা বাড়ে, সম্ভাবনা বাড়ে। কাজেই সেই কাজগুলোকে আরেকটু বেশি করে যদি ও করে, আর সাথে সাথে যেই কাজগুলো ওকে ডিপ্রেসড করে, ওই আর কি একটু ব্লু ফিলিং করায় আর কি, ফিলিং ব্লু আমরা বলি তো কথাটা, ডিপ্রেস ফিল করে, সেই কাজগুলোকে যদি একটু কমায় আস্তে আস্তে, একদিনে তো হবে না, অভ্যাসটা প্রথমে তৈরি হয়, তারপর অভ্যাসটা আমাদের দাস বানিয়ে নেয় আমাদের আর কি।
তো সেইভাবে যদি অভ্যাসটা তৈরি করে ও বোধহয় উপকৃত হতে পারে। সত্যি খুব সমৃদ্ধ হচ্ছে দুজনের কথা থেকে, আরো আরো আমাদের জানার ইচ্ছে, শোনার ইচ্ছে। শুধু ছোটদের জন্য নয়, যদি ছোটদের জন্যই আমরা ভেবেছি, ছোটদের উত্তরণ ইত্যাদি, বড়রাও কিন্তু উপকৃত হচ্ছে এই সঙ্গে, অভিভাবকরা। তারা যা যা কথাগুলো হলো সেগুলো আপনারা যদি একটু একটু ভালো করে সেগুলো শুনে, যে সেগুলো যদি আমরা একটু আমাদের জীবনে, আমার সন্তানদের জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা হয়তো এই পরিস্থিতির মধ্যে হয়তো একটু আলোর দিশা দেখতে পারি বলে আমাদের বিশ্বাস। আমাদের এই পর্বের মোটামুটি প্রায় শেষ করে এনেছি। আর যদি আপনাদের এই দিক থেকে কোনো প্রশ্ন থাকে, কি প্রশ্ন, সেগুলো নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। দ্রুত সব প্রশ্ন হয়তো নেওয়া যাবে না। আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, আমি সেটা পাঠানো হয়নি। এই পরিস্থিতিতে আমাদের যেভাবে একা করে এই পরিস্থিতি আমাদের যেভাবে একা করে তুলতে শেখাচ্ছে, তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং এই একা হয়ে যাওয়াটা সত্যি সত্যি কি আমাদের সুস্থ থাকার জন্য খুব প্রয়োজনীয়? আসলে আমার মনে হয় যে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে ওই সামাজিক দূরত্ব, তাই তো? একদম। তো আমরা এমনি মানে পাশ্চাত্যে সামাজিক দূরত্ব বা যে শব্দটা ব্যবহার করা হয় ইংরেজিতে বাদ দিলাম আমি, সামাজিক দূরত্বের মানে যেটা আর আমাদের এখানে মানে যেটা, দুটোর মধ্যে তফাৎ আছে। ওখানে সামাজিক দূরত্ব বলতে বলা হয় যে বাড়ির বাইরের কেউ, সমাজের কেউ, তার সঙ্গে একটা দূরত্ব নিয়ে কথা বলা। দূরত্বটা কি? 6 ফুটের দূরত্ব। 6 ফুট দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলা হয়। আর আমাদের এখানে সামাজিক দূরত্বটা যেভাবে এসেছে সেটা হচ্ছে যে সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। এইটা বোধহয় কোথাও আমাদের বোঝার ভুল রয়েছে একটা। এবং এখানে যেভাবে গণমাধ্যম প্রচার করেছে তাতে ওই এক্সক্লুশন বা বিচ্ছিন্নতার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা একটা ব্যাপার। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেভাবে বলেছে আর আমরা যেভাবে করছি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সামাজিক দূরত্ব নয়, থাকুক শারীরিক দূরত্ব, কিন্তু সামাজিক আরও বেঁধে বেঁধে থাকা। এবং এই জন্যই আমি যেটার উপর গুরুত্ব দেব, যে আজকের কৈশোর যৌবনকে যদি ভালো থাকতে হয় তাহলে সেই কথাটাকে আমাদেরকে নিতে হবে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আমরা একদম এই জায়গাটা আমরা পৌঁছতে চাই যে শুধু নিজেকে নিয়ে বাঁচা নয়, আমরা এই সময় শিখলাম একা কোনো বিপর্যয়কে সামাল দেওয়া যায় না। তার মানে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি যেমন বলেছি আমি। তাই সেই জায়গা থেকে দেবাশিস, আমরা কি করব আমাদের? দেখুন, যখন একটা দিক আমাদের বেঁধে দেয় আর কি, আমি একটু অন্যভাবে বলবো, তখন তো অন্যান্য দিকগুলো বেরিয়ে আসে। জীবনে তো এমন সময় হয় না বা এমন পরিস্থিতি আসতে পারে না যে আমাদের সব দিক থেকে বেঁধে দেবে। তো একটা দিক আমাদের বেঁধে দিয়েছে, আমরা অন্য পথগুলো ধরে নিতেই পারি, নিজের করে নিতেই পারি। অন্য পথে যেভাবে আরও নিজেদের মধ্যে কানেক্টেড থাকা যায় সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে পারি। একটু আগে আমি যেমন বলছিলাম, মানুষের সঙ্গে ইন্টারাকশন বাড়ানো, একটু সময় বেঁধে কথা বলা। সবসময় আমাকে ডিজিটাল ওয়ার্ল্ডে ডুবে থাকতে হবে তা নয়, এরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? পারপাস, শিডিউলিং অ্যান্ড কন্ট্রোল। একটা পারপাস থাকতো আমার ডিজিটাল ওয়ার্ল্ডে যাওয়ার। সেকেন্ড হচ্ছে সেটা একটা শিডিউলিং থাকে, যে আমি এটা নির্দিষ্ট সময় করব। তারপর কি নিজেকে কন্ট্রোল করতে পারা, যে ওই শিডিউলিংয়েই আমি নিজেকে আবদ্ধ রাখবো। তো সেই শিডিউলিংয়ে থেকেও আমি যদি একটা আমার মনের মানুষের সঙ্গে কথা বলি, মনের বন্ধুকে ফোন করি বা তার থেকে ভাব বিনিময় করি, আমার সংসারটা তার কি আলোকপাত করার আছে, এগুলো যদি বিনিময় করতে থাকি, তাহলে ইন্টারাকশানটা তো বজায় থাকবে। আমার এইটুকুনি বলা যে মোহিতবাবু বলেছেন ফিজিক্যাল ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্সিং এক নয়, এই জায়গাটাকে বুঝতে হবে। যে মানুষটা এই জায়গাটা বুঝবে সে সঠিক পথে এগোবে, আর বুঝতে না পারলে সমস্যা। আমি একটা অ্যাড করব, দেবাশিস খুব সুন্দর যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের একটা দিক বেঁধে দিলে পরে অন্য আরও অনেক দিক উন্মুক্ত হয়। আমি একজন চলচ্চিত্র পরিচালক, ফিল্ম মেকারের কথা বলি, ইরানের জাফর পানাহি। তিনি সিনেমা বানাতেন, তার খুব চমৎকার সিনেমা অনেক, তার মধ্যে একটা বিখ্যাত ছবি হচ্ছে অফসাইড, যে মেয়েদের এখানে, যেহেতু মেয়েরা অনেকেই আছে, তোমরা পারলে দেখো অবশ্যই। অফসাইডে একটি মেয়ে ফুটবল খেলা দেখতে যাওয়ার গল্প, সেটা নিয়ে বলছি না, কিন্তু
উনি যে ছবিগুলো বানাতেন সেটা পুরো সিস্টেমকে কোয়েশ্চেন করার, পুরো ব্যবস্থাটাকে প্রশ্ন করার সিনেমা। এবং যে কারণে ওনাকে জেলে ঢুকতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তারপর জেল থেকে উনি ছাড়া পেয়েছেন এক শর্তে, যে সিনেমা বানাতে ক্যামেরা হাতে নিতে পারবেন। ক্যামেরা হাতে নেওয়া যাবে না এই শর্তে ওনাকে মুক্তি দেওয়া হয়। তো উনি বললেন যে ঠিক আছে, আমি ক্যামেরা হাতে নেব না। মুক্ত হলেন উনি। একদিন একটা ট্যাক্সি নিলেন, সেই ট্যাক্সির পেছনে একটা ক্যামেরা লাগিয়ে দিতে বললেন তার লোককে, এবং সেই ট্যাক্সি নিয়ে তিনি ঘুরতে শুরু করলেন পুরো তেহরান, এদিক ওদিক ঘুরতে 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 ঘুরতে। তারপর একটা সময় সরকারের লোকজন তারা ঠাহর করলো যে এই লোকটার গাড়িতে ক্যামেরা রয়েছে, তার মানে এ নিশ্চয়ই কিছু একটা বানাচ্ছে। এবং যেখানে তাকে ধরা হলো সেখানে সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা নিটোল একটা সিনেমা পাওয়া গেল, ট্যাক্সি, যেটা অসাধারণ একটা সিনেমা হিসেবে চিহ্নিত। বাহ, এই যে আসলে ওই নদীর এপার ভাঙে ওপার গড়ে আমাদের বাংলারই কথা, তাই দিয়েই কিন্তু আমরা সবটা আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা আমাদের ঠাকুমা, দিদিমা, পিসিমা, কাকিমা, মা, জেঠিমা, বাবা, তাদের থেকে যে শব্দগুলো আমরা পেয়েছি, যে নদীর ওই যে প্রবাদ, এক পাড় ভাঙলে আর এক পাড় গড়ে, মানে তাহলে আমাদের ওই থিয়েটার আসলে শেষ পর্যন্ত সেই থিয়েটার, ইনোভেশন, আবিষ্কার, থিয়েটার যেটা করে নিজেকে আবিষ্কার, পাশের মানুষকে আবিষ্কার, সমাজকে আবিষ্কার। তার জন্যে ওই যে আরো বেশি করে বেঁধে বেঁধে থাকি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে হবে, পৃথিবীটাকে দেখতে হবে, এক আকাশের নিচে আমরা দাঁড়াবো, শারীরিক দূরত্ব তো অবশ্যই বজায় থাকবে। আমি শুধু শেষে আমাদের ছোটরা এই সংকট থেকে কিভাবে ভালো থাকবে সেই উদ্দেশ্যে আমি দুজনের কাছে শুধু দুটি বার্তা নেব, যে এই সংকটের মধ্যে আমাদের শিশুরা, এই কথা আমরা বারবার বলেছি, তবুও উপসংহারে সেই কথাটা আরেকবার একটু শুনে নেব, যে আমাদের ছোটরা কি করে ভালো থাকবে। আমাদের ভালো থাকার যে উপাদানগুলো রয়েছে আমাদের জীবনযাপনের মধ্যেই আছে, আমরা আসলে খেয়াল করি না সেগুলো। আমরা আকাশে যে কত রকমের রং বদল হয়েছে কিছুদিনে আমরা খেয়াল করি না। আমাদের চারপাশে যে গাছপালা তার যে রং বদল হয়েছে, কোথায় ফুল ধরেছে আমরা খেয়াল করি না। আমরা যখন চা খাই তখন চা থেকে চায়ের যে রং, তার যে সৌন্দর্য, তার যে ঘ্রাণ, তার যে উষ্ণতা, তার যে স্বাদ, আমার 5টা ইন্দ্রিয় দিয়ে চাকে যেভাবে আমি অনুভব করতে পারি তেমন করে আমরা অনুভব করি না। কারণ আমাদের মন তখন পেন্ডুলামের মতো দুলতে থাকে, ওই জিনিসটা থাকে না। তো আমরা যখন যে কাজটা করছি সেই কাজটাতে যদি আমি 100% মনোযোগ দিতে পারি, তাহলে সেই জিনিসটাকে আমি পুরোপুরি উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি। এইটা আমাদের একটা বড় শিক্ষা, যেটা বুদ্ধের কাছ থেকে পাওয়া। তো গৌতম বুদ্ধ তার কাছ থেকে পাওয়া, যে নাও অ্যান্ড হিয়ার, এখন এবং এখানে, এই মুহূর্তটাতে নিজেকে আরেকটু মনোযোগী করে তোলা। তো ছোটদের কাছেও আমরা এই চারপাশ সম্পর্কে তার যে সেন্সেস, মানে তার যে অনুভূতিগুলোকে আরেকটু জাগিয়ে দেওয়া, আরেকটু পরিচিত করে তোলা, যাতে সে সবকিছু থেকে রূপ, রস, গন্ধকে অনুভব করতে পারে। খেলা থেকে শুরু করে তার সৃজন দক্ষতা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় যে ভালো থাকার উপাদান হয়তো এখান থেকে আমরা খুঁজে পেতে পারি। বাহ, নিশ্চয়ই আমরা খেয়াল করছি, আবার সেই থিয়েটারের কথা বারেবারেই আসছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের কথা, যে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো শোনা। সেই আসলে আবাদটাই তো করা হচ্ছে না, সেই ইন্দ্রিয়ের ব্যবহার করা, সেটা তো থিয়েটার থেকে আমরা ভীষণ 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 রকমের পাই। দেবাশিস এই বিষয়ে দেখুন, ছোটরা এই মুহূর্তে ভালো থাকার বিষয় হিসাবে আমি দু একটা কথা বলতে চাই। বাচ্চাদের ভালো থাকার জন্য বা আমাদের ভালো থাকার জন্য আমাদের গার্জিয়ানদের দায়িত্বটা বাচ্চাদের থেকে অনেক বেশি। আমাদের আরও বেশি বাচ্চাদের সঙ্গে ইনভলভ হতে হবে, বাচ্চাটাকে আমাদের সময় দিতে হবে, বাচ্চাটার মতো করে আমাকে ভাবতে হবে, বাচ্চাটার মতো করে আমাকে সাজতে হবে। যদি সেটা করতে পারি, বাচ্চাটার একটু ভালো থাকার সম্ভাবনা বাড়বে।
এবং দ্বিতীয় কথা মোহিতবাবু যেটা বললেন হিয়ার অ্যান্ড নাও, এর থেকে বড় কিছু তো হতে পারে না। যখন যে কাজটা করছি তার মধ্যে ইনভলভমেন্ট, ওই যে বললাম একটা শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, উইথ ইউর ইনভলভমেন্ট ইউ কান্ট ফেল অ্যান্ড উইদাউট ইউর ইনভলভমেন্ট ইউ কান্ট সাকসিড। বিষয়টা যত ইনভলভ হবে, জীবনের সঙ্গে যত নিবিড় হব, তত কিন্তু জীবন আমাকে নতুন নতুন পথ দেখাবে। জীবনে একটা পথ আটকে গেছে তার মানে জীবন সব দিক থেকে আটকে গেছে তা নয়। দেখার চোখটা যদি খোলা যায় তাহলে আমি দেখতে পাবো যে অনেক কিছু নতুন করার, কিন্তু নতুন করে ভাবার সময় এসছে। অনেক মানুষের খারাপ গেছে, অধিকাংশ মানুষের খারাপ গেছে, কিন্তু আমরা এরকম উদাহরণ বহু পাই যে লকডাউন সিচুয়েশনটায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে। কেন? সে হয়তো নিজেকে সময় দিতে পেরেছে। কাজে আমি এটাই বলবো, ইনভলভমেন্টটা জীবনের প্রতি বাড়াতে হবে। আমাদের গার্জিয়ানদের দায়িত্বটা অনেক বেশি। আমরা যেভাবে থাকছি, আমরা যেভাবে ভাবছি, আমরা যেভাবে করছি, সেই এফেক্টটা কি আমাদের বাচ্চাদের উপর পড়ছে? তাদের ভালো রাখার জন্য আমাদেরও তাদের মতো করে, তাদের জগতে ঢুকে, শিশু হয়ে, শিশুর সঙ্গে মিশে শিশুটাকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে হবে। নাও অ্যান্ড হিয়ার, আবার থিয়েটার ছাড়া আসলে সমগ্র জগতে, সমাজে আমরা যদি একটু খোঁজ করি, থিয়েটারের উপাদান আসলে সমাজের সমস্ত কিছু নিয়েই তো থিয়েটার তৈরি হয়েছে। সেই জন্য, এবং এই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বারে বারে এরা বললেন নাও অ্যান্ড হিয়ার, যেটা থিয়েটারের খেলা, এই সময়ে আমার কি করা উচিত? বড়রা আমরা একটু নিজেদের সাথে কথা বলি, তাহলে দেখবেন আমরা অনেক বাধা অতিক্রম করে যেতে পারবো। যে বাধাগুলোকে বাধা ভাবছি, ওনারা দুজনেই বললেন, সেই বাধাগুলো কিন্তু আসলে আমরা তো পরীক্ষা করেই দেখিনি সেটা বাধা কি না আদৌ। আসুন আমরা এই যে সময়ে দাঁড়িয়ে, বরং ভালো হয়েছে এই সময়টা আমাদের শিক্ষা দিচ্ছে, এই সময় আমাদের শিক্ষক হয়েছে। এই সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা যে নতুন একটা পৃথিবী দেখতে পাচ্ছি, সেখান থেকে কি করে আবিষ্কার করব নতুন জীবনের, নতুন পৃথিবীর, নতুন সমাজের, সেটা করতে পারলেই আমাদের পক্ষে ভালো। আমরা শেষ করছি আজকের এই আলোচনা সভা। শেষ কথাটা বলবেন আলেয়ার কর্ণধার শুভেন্দু মজুমদার। এরপরে আমার বলাটা বোধহয় ঠিক হবে, কারণ যারা বলেছেন সত্যি আমরা সমৃদ্ধ হচ্ছি। আর বারবার ওই যে তিলোত্তমা শিল্পের মতো থিয়েটার, বারবার আমি শুনতে আমার বারবার মনে হচ্ছে যে এই কথাগুলো তো বোধহয় সত্যি সবটাই তো আমাদের কথা। আমরা তো সাইকোলজি নিয়ে খেলছি, আমরা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে খেলছি, যা ওরা বললেন, মানে ওনাদের দ্বারা আমরা উপকৃত হলাম যে আমরা নিজেরা আবার একবার ঝালিয়ে নিতে পারলাম এই অসময়ে, বলি এই অসময় বা যে সময় আমাদেরকে প্রায় ঘরকুনো করে রেখেছে, আমরা নিজেদের ঝালিয়ে নিতে পারলাম যে আমরা ঠিক পথে চলছি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের দুই বক্তাকে, মোহিত রণদীপ এবং আমাদের ভাই দেবাশিস মজুমদার। যদিও টাইটেলটা আমাদের একই রকম, তো আমার ভাই, আবার আমার ছেলেরও ভাই, দাদা। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের মতামত জানাবেন। আমরা খুব শিগগিরই এটা সম্প্রচার করব এবং আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই বাধিত করবেন, কারণ আপনাদের জন্যই। নমস্কার।